হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের এই বইটা থেকে আমাদের আজকে 5 নম্বর প্যাসেজটা আমরা সলভ করতে যাব। এবং প্যাসেজটা রিসেন্টলি অনেক দেশে পরীক্ষায় আসছে, কাজে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দেশে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। অস্ট্রেলিয়াস মেগাফোনা কন্ট্রোভার্সি। তো বিফোর দ্যাট আমরা একটু জেনে আসি অস্ট্রেলিয়াস মেগাফোনা কি। তো যদি আপনি একটু এখানে দেখেন, সে আমি একটু সার্চ করে বসাই ফেলি, দেখেন এই যে এটা হলো অস্ট্রেলিয়াস মেগাফোনা। আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড হচ্ছে ফনা। এই ফনা মানে অ্যানিমাল, হ্যাঁ। তো ইমেজে যাই আমরা, এই ইমেজটা হচ্ছে এটা, এই অ্যানিমাল গুলো নিয়ে আলোচনা হবে আর কি। ফনা, এই দেখতে পাচ্ছেন উচ্চারণটা শুনুন। Fauna, ফনা, fauna, ফনা, হ্যাঁ। ফনা মানে হচ্ছে অ্যানিমাল। এনিওয়ে, তাহলে ফ্লোরা মানে কি? ফ্লোরা, ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা মানে হচ্ছে হলো গাছপালা, ইমেজ। এটা হলো ফ্লোরা, গাছপালা। ফৌনা হচ্ছে হলো অ্যানিমাল। যাই হোক, এটা হলো প্যাসেজ। তো জাস্ট শো হাউ লং ডিড অ্যানিমাল লিভ। এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা একটা আসলে প্যাসেজ। কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি কথাটা বোঝা যায় এটা একটা ডিবেট। তেমন এটা একটা আর্গুমেন্টেড প্যাসেজ নিয়ে হবে আর কি। আর ডিসপিউট, দেখেন কি সুন্দর করে ডিসপিউট মানে হচ্ছে হলো আর্গুমেন্টেটিভ, লেন্থি একটা কোএক্সিস্টেন্স নিয়ে আলোচনা। ওকে ফাইন, তো আমরা একটু প্যাসেজের প্রথম লাইনগুলো একটু দেখে আসি। ওভার দ্য পাস্ট এত বছর অস্ট্রেলিয়া হ্যাজ উইকনেস। এই যে উইকনেস কথাটা দেখতে পাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি আপনাদের জন্য। কেন? কারণ উইকনেস কথার অর্থ হচ্ছে, দেখুন অস্ট্রেলিয়া হ্যাজ উইকনেস, আমি যদি বলি বাংলাদেশ হ্যাজ উইকনেস ফ্লাড এভরি ইয়ার, তার মানে বাংলাদেশে প্রতি বছর ফ্লাড হয়। আমি ইউজুয়ালি এটা বলি কি, দেয়ার ইজ ফ্লাড এভরি ইয়ার ইন বাংলাদেশ, এরকম ভাবে বলি। কিন্তু আসলে স্মার্ট ইংলিশ হলো এটা, যে অস্ট্রেলিয়াতে আছে কি আছে, যে এক্সটেনশন অফ ম্যানি স্পিসিস লার্জ অ্যানিমাল, তার মধ্যে ক্রোকোডাইল, এরকম এরকম রাইনোসরস, এরকম অনেক কিছু আছে, হ্যাঁ। তাহলে এটা হইতেছে আমাদের প্রথম আলোচনা, এই প্যারা, যেটা হিস্ট্রি দিচ্ছে। আচ্ছা, দ্য আর্কিওলজিক্যাল সাইট একটা জায়গার নাম, অ্যাপিয়ার্স টু বি ওয়েল প্রিজার্ভ। এই জায়গাটাকে মনে হচ্ছে এটা একটা ওয়েল প্রিজার্ভ এরিয়া। ফাইন, তাহলে একটা জায়গার কথা আসলো সেটা। তারপর দ্য ডেটিং, ডেটিং মানে এই ওয়ার্ডটা কিন্তু আপনাদের মোটামুটি অনেকেরই এটা জানা নাই। ডেটিং ওয়ার্ডটা কি? এই ডেটিং ওয়ার্ডটা হচ্ছে, ধরেন কোনো কিছুর একটা বয়স বের করা, এটাকে আমরা বলি ডেটিং। হ্যাঁ, এই যে ডেটিং, ডেটিং মানে হচ্ছে ডার্লিং এর সাথে ঘুরতে যাওয়া না কিন্তু, মানে বয়স বের করা, কত বয়স। এখানে এই যে আলোচনা আছে যে রেডিও কার্বন ডেটিং, চারকোল ফ্র্যাগমেন্ট, চারকোল, চারকোল মানে হচ্ছে হলো কয়লা, এগুলোর ফ্র্যাগমেন্ট, এগুলো নিয়ে আলোচনা, মানে বয়স বের করা। বাট দ্য কেস প্রপোজড বাই দ্য, এই যে দুজনের দুজনের আলোচনা আছে নাম, ওরা একটা কেস প্রপোজ করছে আর কি। তাহলে ওনাদের কথাবার্তা এখান থেকে শুরু হলো। ফার্স্ট, ফার্স্ট মানে প্রথম আলোচনা, ওনাদের কথাবার্তা। চারকোল স্যাম্পল হচ্ছে হলো এত বছর পুরানো। সেকেন্ড, তার মানে ওনাদের কথাবার্তার কিছু পয়েন্ট এখানে আমাদের আছে, ঠিক আছে, চারকোলের কথাবার্তা। We propose that archaeologists have actually been sampling the debris carried out by ancient food channel beneath the site. তো ওনারা কি করেছিলেন সেটার একটা আলোচনা এখানে আছে। আচ্ছা, দ্য ল্যাক অফ কনক্লুসিভ এভিডেন্স, ল্যাক হচ্ছে হিউম্যান এবং মেগাফোনা কো এক্সিস্ট করছে অনেক বছর ধরে একসাথে, হ্যাঁ। এবং এদের হচ্ছে হলো ক্লাইমেট চেঞ্জ রেসপন্সিবল, এই মেগাফোনার হচ্ছে হলো হারিয়ে যাওয়ার পিছনে। এটা আসলে ল্যাক অফ কনক্লুসিভ এভিডেন্স, মানে এটা আসলে সঠিকভাবে প্রমাণ করা যায়নি।
তো আমরা মোটামুটি একটা থিম পাইলাম। থিমটা হচ্ছে এরকম যে অস্ট্রেলিয়ার মেগাফোনা কন্ট্রোভার্সি হচ্ছে 50 বছর মিলিয়ন বছর আগে থেকেই এই লার্জ লার্জ অ্যানিমেল গুলো অস্ট্রেলিয়ায় থাকে। তারপরে এই আর্কিওলজিক্যাল সাইট নিয়ে আলোচনাটা খুব ওয়েল প্রিজার্ভ করা আছে। তারপর ডেটিং মানে বয়স বের করার যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা। হ্যাঁ, বিষয়টা কি, দ্য ডেটিং অফ দিস লেয়ার ইজ অ্যাকুরেটলি ডেটিং করা গেছে, বয়স বের করা গেছে চারকোল, হ্যাঁ, লুমিনেন্স। যাই হোক, তারপরে হচ্ছে এখানে একটা থিওরি প্রপোজ করছে ওনারা। তো এখানে প্রথম কথা হচ্ছে চারকোল গুলো হচ্ছে প্রায় 100 বছর, 36,000 বছর পুরনো। সেকেন্ড হচ্ছে স্যান্ড গুলো দুটা আপার লেভেল আছে। যাই হোক, আর আর্কিওলজিস্ট হ্যাভ অ্যাকচুয়ালি বিন স্যাম্পলিং এর ডেটিসটা করেছিল কি ফুড চ্যানেল বিনের দ্য সাইডে। আর তো এটা প্রমাণ করা যায়নি এখন পর্যন্ত যে এটা তারা রেসপন্সিবল, এটা মোটামুটি কথাবার্তা চলে আসছে। হ্যাঁ, তো এবার আমরা যদি কোশ্চেন প্যাটার্ন দেখি তাহলে ইয়েস তো নট গিভেন। আমরা যেটা করতে চাই, আমরা কিন্তু আসলে এখন আহ, সময় বাঁচাতে চাই। ধরেন এটা ইএস দিয়ে দিলাম, এটা ইএস দিয়ে দিলাম, পরে করবো সরি, এটা ইএস দিয়ে দিলাম, এটা ইএস দিয়ে দিলাম, আশা করতে পারি আমার দুইটা হয়েছে। তাহলে আমাকে কিন্তু 7টা থেকে 8টা বের করতে হবে যদি আমি 6 পেতে চাই। আর এখানে 1 2 3 4 5, 5টা কোশ্চেনের মধ্যে আমি 3টা বের করবো। তাহলে 3 2 5, 5টা হয়ে গেল। আর এইখানে অনেকগুলি এমসিকিউ আছে, পড়তে অনেক সময় লাগে। এখানে 1 2 3 4 5, 5টার মধ্যে আমাকে দুটা বের করতে হবে। দুটা ভালো করে পড়বো, দুটোই আমি সলভ করবো। তাহলে এই 7টা কোশ্চেন বের হয়ে গেল, আপনার ব্যান্ড 6 কনফার্ম হয়ে গেল প্যাসেজ 3 থেকে। তাহলে এখন কোন কোশ্চেন গুলো আমি আগে করবো? আমি ডেফিনেটলি আমি সামারিটা আগে করবো। চলো সামারি করে আসি। এটা সামারি আমরা জানি, সামারি উইথ ক্লু। তো সামারি ক্ষেত্রে আমরা কি জানি? সামারি ক্ষেত্রে হচ্ছে এটা সিকোয়েন্স ব্রেক করতেও পারে, আবার সিকোয়েন্স হচ্ছে অনুযায়ীও থাকতে পারে। এটা কিন্তু ভরসা নাই। সামারিতে আপনার মেইন আইডিয়াটা টেস্ট হবে, এই প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা এখানে টেস্ট হবে। ফাইন, তাহলে আমরা আহ এটা আগে সলভ করে আসি চলো। তাহলে এখানে ওয়ার্ড লিস্ট আছে, ওয়ার্ড লিস্ট গুলো আগে একটু দেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা একটু এটা পড়ি, এটা লোকেশন ফাইন্ড আউট করতে হবে, বারবার পড়াই আমি। একটা অবজেকশন এরা দুজন করেছিল, এই যে চারকল। তাহলে ভাই, আমরা তো একটু আগে এটা পড়লাম, তাই না? এটা পড়লাম না দেখেন একটু আগে? তাহলে এই কথাটা তো আমাদের খুঁজে বের করা সহজ। তো চলেন আমরা এটা স্টার্টিংটা খুঁজে আসি। এই যে এখানে তো ওনাকে পাইলাম, এই চারকল আছে, এই যে এখানে চারকল আছে। তাহলে ধরেন ওইখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ। আর শেষ কোথায় এটা বের করতে গেলে এই দেখেন এখানে খুব ভালো একটা কিওয়ার্ড আছে, এই যে 36,000 আছে, এটা আমরা পাইছিলাম। এই যে, তাহলে আমরা এটা কোথাও একটা হিসাবের মধ্যে আসি। এটা হচ্ছে, এটা মনে হয় শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে সম্ভবত এই প্যারায় এসে। এরকম একটা মোটামুটি রাফলি একটা হিসাব আপনার আগে করে নিতে হবে। আচ্ছা ফাইন, এবার আমরা একটা একটা করে সলভ করে চলাই। আহ এখানে যে বিষয়টা আছে, আমরা কোশ্চেন নম্বর 31 নেই। দেখেন এটা কিন্তু দুই প্যারায় আছে, তাহলে ধরা যায় এটা দুই প্যারায় থাকতে পারে। তাহলে আমরা প্রথম প্যারাটা আগে নিই, নিয়ে চলুন খুঁজে আসি। এই যে কুডিস স্প্রিং টাইটেল আছে সাইন্টিফিক। কুডিস স্প্রিং, তাহলে আমাদের কিওয়ার্ড কি দেখেন? আমাদের কিওয়ার্ড হচ্ছে হলো ওয়ান অবজেকশন, একটা অবজেকশন করছে কিওয়ার্ড, এর ইন্টারপ্রিটেশন এটা একটা কিওয়ার্ড, চারকোল একটা কিওয়ার্ড, হ্যাঁ, আর হচ্ছে আর্টিফ্যাক্টস একটা কিওয়ার্ড। চারকোল এবং হচ্ছে আর্টিফ্যাক্টস। তাহলে আমরা চলেন, যে চারকোল পাচ্ছি এখানে, চারকোলটা এই পুরো প্যারার মধ্যে কোথাও একটা চারকোল নিয়ে কোনো কথাবার্তা নাই। তো এই প্রসেসটা আপনি খুব দ্রুত সলভ করতে পারবেন। কিভাবে দেখেন?
এই যে এখানে চারকোল আছে, এটা হচ্ছে এ, যে ডিফারেন্ট কালার করি চারকোল। আর্টিফ্যাক্টস হচ্ছে সি, সি। তাহলে এ সি এ আছে, আর বি আপনাকে বের করতে হবে। তাহলে একটা অবজেকশন ছিল যেটা ইন্টারপ্রিটেশনের, যে লার্জ কোয়ান্টিটি অফ কি ছিল, চারকোল ছিল, আর কি ছিল, আর কি ছিল। এটা হচ্ছিল মূল বিষয়। আর্টিফ্যাক্টস এটা ছিল, এটা ছিল, আর কি ছিল। তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। চারকোল এবং আর্টিফ্যাক্টস এর একটা প্যারালাল ওয়ার্ড আমাদেরকে বের করতে হবে। হ্যালো। হ্যাঁ, তারপরে আমরা এখন দেখেন, যেটা বলছিলাম চারকল অমুক অমুক খুঁজবো। তো আপনি এখানে খুঁজবেন, কিন্তু আপনি এখানে কোথাও পাবেন না উত্তরটা। কেন পাবেন না? এটা আসলে আপনাকে বলে লোকেশন ফাইন্ডিং। আপনি, আপনার তো আসলে কি দেখাবো, চলেন এগুলো আসলে দেখানো দরকার। আসলে বই পড়ে মানুষকে পড়াইতে হয়। দেখেন, আপনাদেরকে আমি বই দেখাই। আইএলস সেলটা বুক, আইএলস রিডিং, রিডিং এর বই সমাচার আমার কাছে আছে। রিডিং, সেই রিডিং এর উপরে একটা বই আছে, আচ্ছা দিস বুক। এই বইয়ের সম্ভবত 6 নম্বর চ্যাপ্টার, সম্ভবত 6 নম্বর চ্যাপ্টার, হ্যাঁ। না, 5 নম্বর চ্যাপ্টার, 38 নম্বর পেয়েছে। এই দেখেন এখানে সামারি আছে, হ্যাঁ। সামারির আগে আইডেন্টিফাইং রিলিভেন্ট সেকশন বলে একটা কথা আছে, এই যে। তো এই ভাই এই বইটা একটু পড়ে নিন, যারা টিচার না পড়ে কারো পড়ায় না, কিভাবে এটা রিলিভেন্ট সেকশন আইডেন্টিফাই করতে হয়। দ্যাটস ইম্পর্টেন্ট। তো আমরা এটা করি নাই, আমরা দৌড় দিছিলাম, দৌড় দেওয়ার কারণে আমরা এটা খুঁজে পাবো না। এটাই হচ্ছে কেমব্রিজের মজা, প্রতিটা রুলস মানতে হবে। দেখেন এখানে কি বলছে, ওয়ান অবজেকশন, এই দুজনের ইন্টারপ্রিটেশনের একটা অবজেকশন। তো এটা দেখেন, বাট এই যে, তারপর দেখেন এই যে ব্রিং ইনটু দ্য কোশ্চেন, এদের কনক্লুশনের মধ্যে একটা কোশ্চেন তৈরি করেছে। তার মানে এটা হচ্ছে হলো অবজেকশন। তাহলে উত্তরটা আপনার এর পরে আছে, উত্তরটা এগুলাতে নাই, যতই সার্কেল থাকুক আর যাই থাকুক। তাহলে চারকোল এবং আর্টিফ্যাক্টস, দেখেন এবার কি সুন্দর উত্তরটা পাবেন। এই যে একটা উত্তর, চারকোল এক, তারপরে আর একটা হচ্ছে কি ছিল জানি, আর্টিফ্যাক্টস টু, টু। দেখেন 3 টনস চারকল, 20 মিলিয়ন আর্টিফ্যাক্টস, আর 30 টনস স্টোনস। তাহলে আপনার উত্তরটা হচ্ছে স্টোন। এইখানে এসে উত্তরটা আছে। কিন্তু আপনারা ওইখানে খুঁজতে 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 মরে যাইতেন। তাহলে এই যে একটা রিলিভেন্স সেকশন আইডেন্টিফাইং কত যে ইম্পর্টেন্ট, ক্লাসে এগুলাই পড়াই ভাই। তারপরও আপনারা অনেক ভিডিও দেখে উল্টাপাল্টা দিকে যান। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি ইউর অ্যান্সার, স্টোন। এখন স্টোন হলো আপনার উত্তর। ওদের উত্তর কি সেটা তো আমরা জানি না। এইটা আমরা দেখতে পাচ্ছি, ইজ দ্য লার্জ কোয়ান্টিটি অফ চারকোল স্টোন। তাহলে স্টোনটা আছে সিতে। তাহলে আপনার উত্তর হবে সি, সি। আচ্ছা, এবার পরের প্রসেসটায় আসি। দেখেন, পরের প্রসেসটার লোকেশন ফাইন্ড আউট করতে হবে আমাদেরকে। এত লার্জ নাম্বার অফ আর্টিফ্যাক্টস উড বি ইম্পসিবল, এতগুলো আর্টিফ্যাক্টস পাওয়াটা অসম্ভব যদি এরিয়াটা কাভার থাকে কি দিয়ে। তাহলে দেখেন, এরিয়াটা কাভার থাকে ড্যাশ দিয়ে, ফর এ পিরিয়ড, মানে অনেক বছর ধরে এরিয়াটা ঠিক মতো অন্য কিছু দিয়ে কাভার দেয়া আছে। তাহলে আমরা কি দেখি, কি দিয়ে কাভার করা আছে। প্রসেসটা এখানে কপি করলাম। তাহলে আমাদের এক্সাক্ট লোকেশনটা বের করতে হবে। এক্সাক্ট লোকেশন হচ্ছে কি, এত লার্জ নাম্বার অফ আর্টিফ্যাক্টস উড বি ইম্পসিবল। উড বি ইম্পসিবল সিনোনিম হচ্ছে হার্ড টু রিকনসাইল। যদি এটা কাভার থাকে তাহলে এই লাইনে আমাদের উত্তরটা। ঠিক আছে।
তাহলে আমরা যদি একটু দেখি উত্তরটা কি হতে পারে, দেখেন। এত প্লিথোরা, প্লিথোরা মানে অনেক বেশি, তার মানে প্লিথোরা অফ টুলস আর হলো লার্জ নাম্বার অফ আর্টিফ্যাক্টস, একই কথা। ইজ হার্ড টু রিকনসাইল, মানে এটা বের করাটা অসম্ভব যদি এই সাইটটা অনলি অ্যাভেলেবল হয় অকুপেশন ওয়েন দ্য লেক ওয়াজ ড্রাই। তাহলে এটা আপনি শুধুমাত্র আহ এটা আবার পুনরায় বের করাটা খুবই আসলে কঠিন, একদম অলমোস্ট ইম্পসিবল। এবং দ্যাট ওয়াজ, এই সাইটটা শুধুমাত্র অ্যাভেলেবল থাকে যখন লেকটা ড্রাই থাকে, অর্থাৎ যখন লেকটা ড্রাই থাকবে তখনই আপনি এটাকে শুধু ইয়ে করতে পারবেন, মানে পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে কি দ্বারা কাভার থাকলে এই আর্টিফিক্ট গুলো ইম্পসিবল ছিল এই এরিয়াতে, কি দ্বারা কাভার ছিল? কারণ হচ্ছে তখন হচ্ছে, তাহলে যেহেতু ড্রাই, তার মানে কি পানি দ্বারা কাভার ছিল ফর এ লং পিরিয়ড। দেখছেন, এটাকে বলা হচ্ছিল রিভার্স প্যারাফ্রেজিং। তার মানে এখানে বলছে শুধুমাত্র, আমি যদি বলি কাউকে, দেখেন আমি শুধুমাত্র ঢাকাতেই থাকি, তার মানে আমি কিন্তু অন্য কোথাও থাকি না। এখানে বলা হচ্ছে শুধুমাত্র আমি, এটা শুকনো থাকার সময় এটা দেখা যায়, তার মানে পানি থাকতে দেখা যায় না। এটা কখন ইম্পসিবল? যখন পানি থাকে। তাহলে এখানে ড্রাই যদি যাই আমরা, দেখেন, তাহলে দ্য এরিয়া হ্যাড বিন কাভার্ড উইথ, নট কাভার উইথ সামথিং। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে, দেখেন, এই যেটা এফ, এফ মানে কি? ওয়াটার। এটা রিভার্স প্যারাফ্রেজিং, খুবই কঠিন কিন্তু, দেখছেন। তাহলে আমাদের উত্তরটা হবে কি? ওয়াটার। ওয়াটার দিয়ে কাভার থাকলে এটা আসলে ইম্পসিবল। হ্যাঁ, এটা এই আর্টিফ্যাক্ট গুলো দেখাটা ইম্পসিবল, কি একদম অসম্ভব কোশ্চেন, তাই না? অনেক কঠিন রিভার্স প্যারাফ্রেজিং। এনিওয়ে, দেয়ার ইজ অলসো এ কমপ্লিট ল্যাক অফ ম্যান মেড স্ট্রাকচার। মানে এখানে আমি পরের প্রশ্নটা পড়ি, যে ল্যাক অফ ম্যান মেড স্ট্রাকচারের এটা ল্যাক আছে, নাই এখানে। ফর ইনস্টেন্স, মানে ওই স্ট্রাকচারের একটা উদাহরণ বের করতে হবে আমাদেরকে, যে ম্যান মেড স্ট্রাকচার কোনটা সেখানে নাই। লেটস গো। কারণ ওইখান থেকে আমরা খোঁজা শুরু করি। মনে রাখেন ম্যান মেড। তাহলে পরের লাইনে দেখেন আপনাদের এই উত্তরটা, সেটা হচ্ছে কি, আমাদের যে কিওয়ার্ড ছিল সেটা হচ্ছে দের ইজ অলসো ম্যান মেড স্ট্রাকচার নাই। দেখেন এখানে নো, কোনো ম্যান মেড স্ট্রাকচার নেই, তার মানে এই যে দেখেন আবার নো, নো কালচারাল ফিচার্স, কোনো কালচারাল ফিচার্স সেখানে নেই। সাচ অ্যাজ ওভেন বিটস হ্যাভ বিন ডিসকভার, তার মানে কোনো ধরনের কালচারাল ফিচার্স ওখানে নেই। নো কালচারাল ফিচার্স হ্যাভ বিন ডিসকভার, কোনো ধরনের কালচারাল ফিচার্স ওইখানে ডিসকভার করা যায়নি। তাহলে ওভেন পিটসও, হয় উত্তরটা কালচারাল ফিচার্স হবে, নতুবা উত্তরটা হবে ওভেন পিটস। ওভেন মানে বোঝেন তো, চুলা, চুলা। তাহলে আমরা যদি এখানে যাই, তাহলে দেখবো আমাদের কিওয়ার্ড হচ্ছে হলো কালচারাল ফিচার্স। ফর ইনস্ট্যান্স দা, দেখেন, দ্য ড্যাশ, ম্যান মেড স্ট্রাকচার মানে হচ্ছে কালচারাল ফিচার্স, আর ফর ইনস্ট্যান্স দা কুকিং। তাহলে আপনার উত্তর হবে কি? ওভেন পিটস বলতে আমরা বুঝতে পারছি কুকিং। ও মাই গড, এটা তো একদম ইনসেন্ট। এবার চলুন পরবর্তী কোশ্চেন আমরা আগাই। এটা তো কিওয়ার্ড আছে কি সুন্দর, তাহলে এটা পড়ে নিতে হবে। আদার এভিডেন্স দ্যাট কাস্ট আউট মানে সন্দেহ প্রকাশ করে তাদের ক্লেমের উপরে, ওয়াইল সাম ম্যাটেরিয়ালস ইন দ্য হাইস্ট লেভেল সেডিমেন্ট ইজ এত বছর পুরনো। সাম ম্যাটেরিয়ালস তার মানে বলতে চারকোল স্যাম্পলকে বুঝাইছে, যেটা এত বছর পুরনো। দা, ওয়াইল মানে হচ্ছে কম্পেয়ার হচ্ছে, কিন্তু দেখেন এটার সাথে অন্যটা, দেখেন এখানে একটা কম্পারিজন সেন্টেন্স যে দেন, এটা দেখলেই বোঝা যায় যে এখানে কম্পেয়ার করছে। দ্য সামথিং ইন দ্য সেম লেভেল ইজ মার, অর্থাৎ এই একই লেভেলে কোনো কিছু একটা জিনিস আছে যেটা হচ্ছে এটা কি, আপনার অনেক রিসেন্ট। তাহলে এখানে কি বলছে? স্যান্ড ইন দ্য টু আপার লেভেল ইজ ইয়াঙ্গার দেন চারকোল, মানে চারকোলের চাইতে বেশি বয়স কম হইতেছে স্যান্ডে, ফ্রম দ্য সেম লেভেল মানে একই লেভেলে, এই যে একই লেভেল। তাহলে কোনটা বেশি রিসেন্ট? ইয়াঙ্গার। কে ইয়াঙ্গার? স্যান্ডটা বেশি ইয়াঙ্গার, কার তুলনায়? চারকোলের তুলনায়। তাহলে কে দেন রিসেন্ট, কার চাইতে বেশি ইয়াঙ্গার? চারকোলের চাইতে বেশি ইয়াঙ্গার। তাহলে উত্তর হবে স্যান্ড। তাহলে আমরা স্যান্ড এখন কত নম্বরে আছে দেখি, 34 নম্বরে যাই।
34 নম্বরে স্যান। স্যান, তো স্যান আছে জে নাম্বারে, তাহলে আপনাদের উত্তর হবে জি। প্রসেস নম্বর 34 এর উত্তর জি। এবার আসেন 35। 35 আবার দেখতে পাচ্ছি একটা অ্যান্ড আছে। অ্যান্ড থাকা মানে তো আপনার হচ্ছে হলো সুখবর। আচ্ছা, হিউম্যান অকুপেশন অফ দ্য এরিয়া ইজ দ্য অ্যাবসেন্স অফ দ্য টুলস অ্যান্ড ড্যাশ। তাহলে এ হচ্ছে হলো টুলস, আপনাকে বের করতে হবে হলো বি। চলেন তো অ্যাবসেন্স অফ টুলস দেখি, আর এটা কি, আর কিসের অ্যাবসেন্স। এর নিচে আমি দেখতে পাই অ্যাবসেন্স অফ টুলস। সি, আমরা এখানে যেহেতু পাইলাম উত্তরটা, আর কোনটার অ্যাবসেন্ট নাই? এই যে দেখেন, নো স্টোন আর্টিফ্যাক্টস, দিস ওয়ান, অর ফসিল ফুয়েল, এটা হলো প্যারালালিজম। তাহলে ফসিল বোনস, এটা কি নাই? স্টোন আর্টিফ্যাক্টস নাই, তার মানে এগুলো টুলস, টুলস নাই, আর হলো ফসিল বোন নাই। তাহলে আমাদের উত্তর হবে ফসিল বোন। ফসিল বোন দেখি এখানে কোথায় আছে, এই যে জি নাম্বার। তাহলে আপনার অ্যান্সার হবে জি। এখন দেখেন এখানে সহজ কয়টা ছিল, আমি বলবো সহজ ছিল 34, 35, 1, 2, 3। এটা একটু কঠিন, 3, 4টা এখানে পারা উচিত আপনার। ওকে, তাহলে এটাই হইতেছে আমাদের সামারি। তো সামারির পরে ইয়েস তো নট গিভেন যদি করার সময় থাকে করবেন, তাহলে হলে আমরা এমসিকিউ তে চলে যাবো। এমসিকিউ সবার শেষে। তাহলে আমরা একটু ইয়েস তো নট গিভেন গুলো সলভ করে আসি। ওকে, তাহলে আমরা একটু 27, 28, 29, 30 এই 4টা কোশ্চেন আমরা আগে সলভ করবো। চোখ মেলেই দেখা যায় 17, 1.7 মিটার। এইটাই আমরা আগে করবো স্যার, হ্যাঁ, একদম কথা ফাইনাল। দিস ওয়ান। তাহলে এখানে কোনো মূল কথা কি দেখেন, রাইটার বিলিভ দ্যাট, এটা বাদ দেন তো ইয়েস তো নট গিভেন, হ্যাঁ। দ্য ডেটিং অফ আর্থ, অনেকে আর্থ মানে ইয়া মনে করতে পারেন, আর্থ মানে হচ্ছে হলো পৃথিবী না, পৃথিবী না, মাটি। তাহলে ডেটিং অফ মাটি মানে ওই মাটিটার ডেটিং মানে বয়স বের করাটা প্রায় কতটুকু নিচে, এত মিটার নিচেও, মাই গড, দ্য প্রেজেন্ট সারফেসের এত নিচে ইজ আনরিলায়েবল, এটা আনরিলায়েবল ছিল। তাহলে এটার বাংলা কথাটা কি? আমি তো বলেছি আপনারা চ্যাট জিপিটি একটু মাঝে মাঝে সার্চ দিবেন, তো লিখে বাংলা কথাটা প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ, ইম্পর্টেন্ট। বাংলা, দেখি ওনারা বাংলা কি বলে। আচ্ছা, এখানে দেখেন, অস্থির যোগ্য, আনরিলায়েবল মানে নির্ভরযোগ্য নয়। মানে 1.7 মিটার নিচে যে মাটির যে তারা ডেটিংটা করছিল সেটা নির্ভরযোগ্য নয়। ক্লিয়ার? তাহলে তারা যত নিচে এটা করছিল, তাদের পরীক্ষাটা, তাদের যে মাটির যে বয়সটা বের করেছিল সেটা আসলে কোনোভাবে এটা নির্ভরযোগ্য নয়। এই হচ্ছিল এইখানকার মূল কথা। চলুন দেখি আমাদের তাহলে রাইটার এই বিষয়ে কি বলছে, সেটা আমরা একটু দেখেছি। একটু ভিন্নভাবে করাই ইউজ করতে। এই যে আমরা পাচ্ছি, এই যে দিস ওয়ান। তাহলে এইখানে আমাদের প্রসেস নম্বর 29, 29। ওকে, এখন আমরা দেখি এটা রাইটারের ওপিনিয়ন। এটা এইখানে যে কথাটা আছে, দেয়ার ইজ নো ডিসপিউটিং দ্য ক্লোজ অ্যাসোসিয়েশন, হ্যাঁ, এটা কিন্তু রাইটারের ওপিনিয়ন না। রাইটার ওপিনিয়নটা পরে দেয়া আছে, দ্য ডেটিং অফ দিস লেয়ার ইজ অ্যাকিউরেট, এটা রাইটারের কথা। রাইটার এটা এক্সপ্লেনেশন করছে কেন, ঠিক আছে। তাহলে এখানকার মূল কথা কি, দেয়ার ইজ নো ডিসপিউটিং মানে কোনো সন্দেহ ছিল না। তাহলে এই পর্যন্ত পর্যন্ত যদি আমরা একটু নিই, তাহলে আপনাদেরকে আরো ক্লিয়ার করে বোঝানো সম্ভব। আহ, আহ, দেখেন, ওরা বলতেছে এটা নির্ভরযোগ্য না, আর এরা কি বলে, এরা কি বলতেছে দেখেন। আচ্ছা, কার্ডি স্প্রিং কে হাড় এবং পাথরের রিলেশন নিয়ে কোনো বিতর্ক নেই, কারণ দুটোই আধুনিক পৃষ্ঠে এত মিটার নিচে পাওয়া গেছে।
এই স্তরগুলোর তারিখ নির্ধারণ সঠিক। তাহলে একজন বলতেছে সঠিক, আরেকজন বলতেছে আনরিলায়েবল, তাহলে তো হবে না। তার মানে অ্যান্সারটা কি? ফলস। ফলস মানে নো দিব আমরা। তাহলে আগে ইয়েস দিছিলাম, নো, এখন তো আরো কনফার্ম হয়ে গেছি, মনে করেন এখন সময় নেই। তাহলে এখন আমি ধরে ফেলতে পারি একটা তো নো পেয়ে গেলাম, তাহলে বাকি তিনটা ইয়েস দিলে তো আমার একটা ইয়েস হবে, ইভেন দুইটা ইয়েসও হতে পারে। তাহলে আমরা আরেকটা সলভ করি, আরেকটা সলভ করে তারপর বাকিগুলা ওই হিসাবে আমরা নট গিভেন টপ গিভেন দিয়ে দিব, তাহলে চারটার মধ্যে তিনটা হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, এখানে যেটা কিওয়ার্ড আমার কাছে মনে হচ্ছে আইসেস, এটা ভালো কিওয়ার্ড, এটা ভালো কিওয়ার্ড। আবার এই দুটো তো অনেক জায়গায় আছে আমাদের কথা। তো এর পরে দেখি আমরা একটু, এটা ওপিনিয়ন, স্মলার মেগাফোনা স্পেশাল, স্মলার মানে একটু কম্পারেটিভলি ছোট, সেগুলো লাস্ট আইসিএস পর্যন্ত ছিল, মানে বরফের ওই সময়টা পর্যন্ত এগুলো ছিল। তো আমার কথা একটু ভালো মতো না বুঝলে আমরা একটু চ্যাট জিপিটি দিয়ে একটু জিজ্ঞেস করে আসি, চলেন। ওকে, তো ছোট আকারের যেগুলো প্রজাতি ছিল সেগুলো শেষ বরফ যুগ পর্যন্ত টিকেছিল, এটা হচ্ছে তার বাংলা কথা। ঠিক আছে, তাহলে ছোট ছোট আকারের যে মেগাফোনা গুলো ছিল সেগুলো শেষ বরফ যুগ পর্যন্ত টিকেছিল। তাহলে বরফ যুগ আমাদের হচ্ছে কিওয়ার্ড, তাহলে এর উপরে থাকবে, যেখানে আমরা এটা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম তার উপরে। আইসেস, আইসেস, আইসেস কোথায়? আমরা এখানে একটু আইসেস কথাটা খুঁজবো। আমি তো এখানে আইসেস নিয়ে তেমন কিছু খুঁজেই পাইতেছি না, আপনারা কি পাচ্ছেন নাকি? একটা সালের মতো আমার কাছে মনে হচ্ছে এই যে এইখানে, কিন্তু আইসিএস নিয়ে তো কোনো কথাই নেই স্যার। তাহলে আমি খুবই সরি, আমি তাকে নট গিভেন মার্ক ডাউন করবো, কিন্তু আপাতত নট গিভেন মার্ক ডাউন করি, কিন্তু আমি ভরসা নাই, আগে 27 নম্বরটা খুঁজে আসতে হবে। আপাতত নট গিভেন রাখলাম। আচ্ছা, এই টেকনিক গুলো শিখেন। আচ্ছা দেখেন, এখানে দ্যাট, এগুলো বাদ দেন, দ্যাট বাদ দেন, তারপরে পিপল লিভড ইন দিস এরিয়া অ্যাট দ্য সেম অ্যাজ মেগাফোনা, মানে পিপুল যারা বাস করতো ওই অঞ্চলে, তারা সেম টাইমে মেগাফোনার সঙ্গেই তারা কি করতো? বাস করতো। তো আমি একটু দেখে আসি। মানুষ মেগাফোনার সাথে একই সময়ে এই অঞ্চলে বাস করতো। এখন আমাদের যেটা বের করতে হবে, তারা একই সময় বের করতো, বাস করতো, নাকি আসলে আলাদা সময় বাস করতো? এসছি, তাহলে আমরা কিওয়ার্ড নিয়ে চলেন যাই, এটাই হলো মূল কথা। দ্যাটের পরে এগুলো শিখে নেন আমি কিভাবে পড়ি। তাহলে এর উপরে খুঁজবো আমরা। ও, এখানে লাস্ট আইসিস ছিল, কিন্তু পাইছি একটা, তখন খুঁজে পাইনি, এটা আমরা পরে সলভ করবো তাহলে। পরীক্ষা হলে এরকম হতেই পারে। এই যে দেখো, দুজনের সাথে থাকতো, এখানকার আলোচনা আছে, তারপরে কিন্তু এখানে আমাদের এই কিওয়ার্ড গুলো নাই, আমাদের কিওয়ার্ড গুলো এইখানে আছে। তাহলে এইখানে আমাদের উত্তরটা হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা নিয়ে নিই। এই হিউম্যান কালচার আছে, তাহলে এই জায়গার দুটো লাইন আমাদেরকে পড়তে হতে পারে। চলেন এই দুইটার আমরা বাংলাটা দেখে আসি।
বাংলাটা পড়লে যেটা হয়, এই ধুলোমাখা কাদার উপত্যকার স্তরে রয়েছে প্লেগ করা পাথর এবং বীজ পেশার যন্ত্র সহ মানুষের সংস্কৃতির স্পষ্ট প্রমাণ। এইসব নিদর্শনের পাশেই পাওয়া যাচ্ছে 1 ডজন তারও বেশি মেগাফোনা প্রজাতির হাড়। সিডনি বিশ্ববিদ্যালয়ের ওনারা এই একই স্থান খনন করেছেন এবং তারা বলেন এটি মানুষ এবং মেগাফোনার দীর্ঘ সময়কাল একসাথে বসবাসের স্পষ্ট প্রমাণ দেয়। তাহলে এইটা একসাথে ছিল, তার মানে আমরা যেটা পড়ছিলাম এটা হচ্ছিল তারা হলো একসাথে ছিল কিনা, প্রমাণটা হয় হ্যাঁ তারা একসাথে ছিল। তাহলে উত্তরটা কি? ইয়েস, ঠিক ছিল। তাহলে এইটা এবার নট গিভেন, কারণ এর মাঝখানে এই টাইপের কোনো কথাবার্তা নাই। আরেকটা আমরা যেটা আসলো 30, এখন আমার সময় নাই কিন্তু, এখন আমি একটু অন্যদিকে মুভ করি। যদি এটা একটা ইয়েস দিয়ে চলে আসলাম বা না একটা নো দিয়ে চলে গেলাম, আবার সময় পেলে 30-এ ফেরত আসবো। লেটস গো। আমরা তাহলে এবার একটু এমসিকিউ, ধরেন আপনি দুটো এমসিকিউ করবেন, তাহলে কোন দুটা করবেন? দেখেন, ধরেন এইটা করবেন আগে, এটা ভালো কিওয়ার্ড আছে। দিস ওয়ান। আরেকটা যদি আমি করতে চাই, এটাকে করি, এটা ভালো কিওয়ার্ড খুঁজবো। হোয়াট ডিড রাইটার স্পিকুলেট অ্যাবাউট দ্য পিপল হু লিভ অ্যাট দিস সাইট 1876 সালে? তাহলে আরো কিছু কিওয়ার্ড নেন। ক্যাটল, ক্যাটল কিওয়ার্ড নেন। তারপরে ওয়াটার লগ ফর ফার্মিং, এই কিওয়ার্ড আমাদের নিশ্চিত ভাবে বলে দিবে। আমি শুধু ক্যাটল, তাহলে ক্যাটল ট্যাটল ওইখানে আছে, যেখানে আমরা 1876 পাবো। চলেন 1876 খুঁজে আসি, ক্যাটল খুঁজে আসি। 18769, এই যে 1876, এই যে ক্যাটল। তাহলে এখানে আমার উত্তর পাই। দেখেন কি বলে, ইউরোপিয়ান গেজিয়ার্স তারা ডিস্ট্রিবিউটেড করেছিল এই সাইটটা 1874 সালে। কি কনস্ট্রাক্টিং মানে হচ্ছে বানানোর মাধ্যমে, কি বলে একটা ওয়েল, ওয়েল মানে হচ্ছে কূপ, যেন এটা তাদের আহ কেটলদেরকে কি দেয়, পানি দেয়। এবার দেখেন, ভার্ব হচ্ছে এই দ্যাটের পর থেকে পড়ে, এগুলো কেটে দেয়। আচ্ছা, তারা নিশ্চিত করেছে যে এটা হলো ভার্ব, ইট ওয়াজ প্রোটেক্টেড ফ্রম দ্য ড্যামেজ, এটা আসলে ড্যামেজ হয় নাই। প্রোটেক্টেড ফ্রম দ্য ড্যামেজ মানে ড্যামেজ হয় নাই। কি দ্বারা হয় নাই? ক্যাটেল হুভস দ্বারা এটা কোন ধরনের ড্যামেজ হয় নাই। বাই লাইনিং দ্য সারফেস উইথ স্মল টোনস, আচ্ছা তারা সারফেসটাকে লাইন করেছিল আর কি। এটা হলো মূল কথা। তাহলে আমরা এই দুটো লাইন পড়লাম, আগে দুটো লাইন থেকে যদি উত্তর না হয় তাহলে নিচের দিকে যাবে। এই যে ওয়াটার লগ আছে, হ্যাঁ, তার মানে এই নিচের দিকে যাই পড়তে হবে আপনাকে। তো এইটাই হইতেছে এইখানকার, এটা পড়লে আপনার এই আইডিয়াটা কি হবে, আসবে। এই পুরো জায়গাটা পড়বে। ঠিক আছে, আমাদের আসলে পড়ার অত সময় নেই, আমরা একটু বাংলাটা পড়ে আসি চ্যাট জিপিটি থেকে। আচ্ছা, 1876 সালে মূল কথা হচ্ছে ইউরোপীয় পশুচারকরা 1876 সালে এখানে একটা কুয়া তৈরি করে এবং গরুর ক্ষতি থেকে বাঁচতে মাটি ঢেকে দেওয়া হয় ছোট পাথর দিয়ে, যেন গরুর ক্ষতিটা না হয় কুয়ার আশেপাশে। আর এই পাথরের কিছু উৎস ছিল প্রাগৈতিহাসিক খনি থেকে, যারা এই পাথরগুলো নিত। আর গরুর চলাচলের মাঝে মাঝে পাথর ভেঙে নিচে চলে যায় এবং মাটিতে চাপা পড়ে। হ্যাঁ, মাঝে মাঝে গরু চলাচলের ফলে এটা ভেঙে নিচের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু এবার উত্তরগুলো দেখে আসি। দেখেন, তারা ক্যাটেল গুলো ব্রেড করেছিল, যেগুলো বোন কুড হ্যাভ বিন কনফিউজ উইথ মেগাফোনা। ওকে, তারা দেখতে পেয়েছিল দ্য সয়েল ওয়াজ টু ওয়াটার লক ফর ফার্মিং, সয়েলটা খুবই ওয়াটার লক মানে পানি দ্বারা আক্রান্ত ছিল, পানি দ্বারা পানি নিচে থাকতো ফার্মিং এর জন্য না। ওয়াটার লক কথাটা থাকলো, এই কথাটা নিয়ে কোনো আলোচনা নাই, এটা বিয়ে হতে পারে না।
দে অ্যালাউ ক্যাটল, তারা ক্যাটলকে অ্যালাউ করতো টু মুভ অ্যারাউন্ড ফ্রিলি অ্যাট দ্য সাইড, মানে যে কোনো জায়গায় ক্যাটল যেন ঘুরতে পারে না, এই কথা নিয়ে এখানে বলা নাই। তো দে ব্রট স্টোন ফ্রম দ্য অ্যানাদার এরিয়া, এই দুইটার মধ্যে একটা উত্তর হইতে আমাদের পান। এটা প্রথম প্রাথমিক পছন্দ। তাহলে আমরা একটু এখানে একটু যাই, এটার বাংলাটা দেখে আসি। তারা এমন গরু পালন করত যাদের হাড় মেগাফোতার হাড়ের সাথে মানে এক হয়ে গেছিল আর কি। এই কথা তারা বলে নাই, বরং তারা বলছে এই পাথরের উৎস ছিল প্রাগৈতিহাসিক খনি, মানে এই পাথরগুলো অন্য জায়গা থেকে কি করা হয়েছিল, আনা হয়েছিল আর কি। তাহলে উত্তর হবে হলো ঢাকা। ঢাকা মানে ডি। ফাইন। তারপরে আমরা এবার একটু আসি, সেটা হচ্ছে ফাইনাল প্যারাগ্রাফের কথা বলছি, 39। ওকে। ইন দ্য ফাইনাল প্যারাগ্রাফ দ্য রাইটার সাজেশন, এই সাজেশন কিভাবে খুঁজে বের করতে হবে, দিয়ে দিছি সাজেশন। তাহলে আমাদের বের করতে হবে হলো রাইটারের সাজেশন। যারা আমার ক্লাস করেন তারা তো জানেন কিভাবে সাজেশন বের করে। সাজেশন থাকে সাধারণত মডাল ভার্ব দিয়ে থাকে, সাজেশন সাধারণত ইফ বা ক্যান কুড দিয়ে থাকে, এগুলো দিয়ে আসলে সাজেশন থাকে। তাহলে আমরা একটু দেখে আসি যে হচ্ছে লাস্ট প্যারাগ্রাফে সাজেশন কোনটা হতে পারে। এটা লাস্ট প্যারা। ও, সাজেস্ট কথাটা হুবহু বদলে আছে। দিস সাজেস্ট দ্যাট হিয়ার, তারপরে ইউ ডু নট সাজেস্ট দ্যাট, আমরা এটা সাজেস্ট করছি না, এই যে। হ্যাঁ, এর নিচে কিন্তু একটা কোশ্চেন আছে, মনে রাখতে হবে। দিস ওয়ান মে বি উত্তর হতে পারে। তাহলে এইটার আমাদের দেখেন, এটা ছোট করে পড়ি। দিস সাজেস্ট দ্যাট হিয়ার, এটা কিন্তু কেটে দিতে হবে আপনাকে। দেন বাংলাটা দেখে আসি কি বলে। তাহলে এখানে মূল কথা কি দেখেন, এটি ইঙ্গিত করে যে এখানেও, যেখানে আগে শুধু প্রাণীরা বসবাস করত, সেখানে মানুষের আগমন একটা কেওয়াস সৃষ্টি করেছিল, খারাপ, যার ফলে বৃহৎ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। এটা ইঙ্গিত করে আর কি। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা নিয়ে যাই এখানে, রাইটারের সাজেস্ট কি দেখেন। এ র্যাপিড চেঞ্জ, ক্লাইমেটের একটা র্যাপিড চেঞ্জ হওয়ার কারণে এটা হয়েছে, এটা তো বলেনি। মেগাফোনা ডাইড হতে পারতো, তাদেরকে প্রতি বছর অল্প অল্প করে কিল করার কারণে, না এটা বলে না। আচ্ছা, এইটা মেবি বলছে, দ্য পপুলেশন অফ হিউম্যান অ্যাট দ্যাট টাইম ওয়াজ প্রবাবলি ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট মানে কি দেখেন, এটা তো পুরো উল্টা কথা। কেন উল্টা কথা দেখেন, এটা বাংলা দেখেন। সেই সময়ে মানুষের সংখ্যা সম্ভবত এতই কম ছিল, দেখেন। এই দুটো কম্পেয়ার করি। সেই সময়ে মানুষের সংখ্যা সম্ভবত এতটাই কম ছিল যে তা মেগাফোনা প্রজাতির বিলুপ্তির কারণ হওয়ার জন্য যথেষ্ট ছিল না। তাহলে মানুষের কারণে আসলে মেগাফোনা বিলুপ্ত হয়নি। আর এখানে বলতেছে এটি ইঙ্গিত করে যে এখানেও, যেখানে আগে শুধু প্রাণীরা বসবাস করতো, সেখানে
মানুষের আগমন একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল, তাহলে মানুষ এখানে কারণ, আর এখানে মানুষ কারণ না। কাজেই এটা দেখে বোঝা যায় এই অ্যান্সারটা ট্রু না, এই অ্যান্সারটা হচ্ছে ফলস। তাহলে কোনোভাবে আর কিছু না হোক আর না হোক, সি নম্বর উত্তর হতে পারে না, একদম কনফার্ম। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কোনটা? বিগ কোশ্চেন। রাইটারে আরেকটা সাজেশন আছে, চলেন দেখে আসি। হাউএভার উই ডু নট সাজেস্ট দ্যাট। আচ্ছা, আমরা এটা সাজেস্ট করি না। এই যে আবার আছে, এই যে সাজেস্ট, তাহলে এই লাইন থেকে উত্তরটা থাকতে পারে। তাহলে এটা তাদের সাজেস্ট না, সাজেস্ট হলো এইটা। লেটস গো, আমি এটাকে নিয়ে একটু পড়াশোনা করে আসি। সি, আধুনিক কালের বৃহৎ স্তন্যপায়ী প্রাণীর জীববিজ্ঞান এবং এখনো যারা ঐতিহ্যবাহী শিকারী সংগ্রাহক জীবনযাপন করে তাদের উপর রিসার্চ করে একটা অপ্রত্যাশিত বৈপরীত্য প্রকাশ করে, যা ঘটেছিল আরেকটি ব্যাখ্যার ইঙ্গিত দেয়। তাহলে এইখান থেকে আমি বলতে পারি একটা কথা, যে রিসার্চ হয়েছে আর কি। তো এই রিসার্চের কথাবার্তা তো আসলে এখানে আমাদের এই ইয়ার মধ্যে নাই। তাহলে লেটস সি, এটা দেখি। তারপর দেখেন, আমরা এই কথা বলছি না যে মানে শিকারীরা যে সমস্ত বৃহৎ প্রাণীর মুখোমুখি হয়েছিল সবাইকে তারা হত্যা করেছিল। তার মানে সবাইকে তারা হত্যা পদ্ধতিগত করে, মানে সিস্টেমেটিক তাদেরকে হত্যা করেছে, তারা এই কথা বলছে না। তার মানে আহ মানে কিছু তো তারা অবশ্যই তারা ইয়ে করেছিল, হত্যা করেছিল, তাই না? তাহলে এইখান থেকে এবার দেখি, যদি আমরা ক্লাইমেট নিয়ে কোনো আলোচনাই নাই, কাজে এটা পুরোপুরি বাদ। দেখেন এইখানে বলছে কুড হ্যাভ ডাই, মানে মারা যেতে পারে। দেখি তো এটা হতে পারে কিনা। প্রতি বছর অল্প সংখ্যক প্রাণী শিকার হওয়ার ফলে মেগাফোনা বিলুপ্ত হয়ে থাকতে পারে, এখান থেকে কথাই বলছে যে আমরা এই কথা বলছি না যে সবাইকে হত্যা করা হয়েছে, তার মানে কিছু সংখ্যক বিলুপ্ত হয়ে থাকতে পারে প্রাণী শিকার হওয়ার ফলে। ও মাই গড, এটার উত্তরটা হচ্ছিল বি। খুবই কঠিন দেখছেন, খুবই কঠিন। আর রাইটারের বেস্ট রিপ্রেজেন্ট করতেছে ক্রিটিসিজম তাদের বিষয়ে। লাস্ট লাইনে আছে ডেফিনেটলি, এই যে এটা হলো লাস্ট ক্রিটিসিজম। ওকে, লাস্ট লাইন এটা, এটা আমরা অলরেডি দেখে আসছি। কি বলছে? দিস সাজেস্ট দ্যাট হিয়ার মানুষের অ্যারাইভাল ল্যান্ডে প্রিভিয়াসলি ইনহ্যাবিটেড অনলি বাই অ্যানিমাল, যেটা আগে অ্যানিমাল দ্বারা দখলকৃত ছিল বা অ্যানিমালে যেখানে বাস করতো, ক্রিয়েটেড এ ভোলাটাইল কম্বিনেশন, মানে মানুষ আসার পরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, তো রাইটারের এখানে কি বলছে দেখেন, এটা একটা গ্লোবাল এমসিকিউ টাইপের কোশ্চেন। হুইচ ফলোইং দ্য বেস্ট রিপ্রেজেন্ট দ্য রাইটার ক্রিটিসিজম। আচ্ছা, তার কি বলছে? দেয়ার মেথড ওয়ার নট ওয়েল থট আউট, মানে খুব বেশি ভালো না তাদের মেথড। দ্য এক্সকাভেশনটা ডিপ ইনাফ করা হয়নি, আগেই বাদ। দ্য টেকনোলজি ফেইল টু অবটেন প্রিসাইজ ডেটা, এটা তো খুব স্পেসিফিক, বাদ।
দ্য কনক্লুশন ওয়ার বেসড অন ইনকনসিস্টেন্ট ডেটা, তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা উত্তর হইলেও হইতে পারে। কোনটা হবে চলেন আমরা একটু দেখে আসি। সো দেখেন, এতক্ষণ আমরা যেটা পড়লাম, সে পড়ার উপর বেস করে আমরা দেখতে পেলাম এখানে বলছে এটা হচ্ছে হলো আহ এটা এই যে ল্যাক অফ এভিডেন্স, এটা প্রমাণ করা যায় না যে হচ্ছে হলো এটা দ্বারা এটা হয়েছে। তার মানে আসলে আমাদের এখানে উত্তরটা হবে হচ্ছে ডি। এবং এই যে তাদের কনক্লুশনটা আসলে তারপর বেস করে ইনকনসিস্টেন্ট ডেটার উপরে বেস করে, তো তাদের মেথড নিয়ে সরাসরি আসলে কোনো কথাবার্তা রাইটার বলে না। তাহলে উত্তরটা হবে ডি। ধরেন এখানে বাকি দুইটা দিয়ে উত্তর দিয়ে চলে আসেন, খুবই কঠিন একটা প্যাসেজ, এটা যাদের পরীক্ষায় আসছিল তারা বুঝে গেছে। ও মাই গড, মানে কত কঠিন ছিল আর কি। মোবাইল একটু চার্জ দেওয়ার প্রয়োজন, জাস্ট হাফ এন সেকেন্ড একটু চার্জ দিয়ে আসি। ওকে, আজকে অনেকক্ষণ ক্লাস হলো, তাহলে আপনারা মনে রাখেন উত্তরগুলো নিয়ে নেন। 36-এর উত্তর এ, 37-এর উত্তর হলো বি, আর আমরা যেটা নট গিভেন দিয়েছিলাম, ইএস দিয়েছিলাম, এটা ইএস এর উত্তর। হ্যাঁ, 30-এর উত্তর দিয়েছি। তাহলে দ্যাটস ইট, হ্যাঁ গাইস, দ্যাটস ইট ফর টুডে। বাকি দুটো সলভ করে নিন, কিন্তু এটা খুব কঠিন প্যাসেজ ছিল, যাদের পরীক্ষায় আসে তারা বুঝে গেছে, তারে বলে খেলা।